হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি তোমাদেরকে আজকে তোমাদের রিকোয়েস্টেরই একটা ভিডিও করতে চলেছি। তোমরা আমাকে বলেছিলে যে দিদি বা ম্যাম ফার্স্ট চ্যাপ্টার থেকে কীরকম কোয়েশ্চেন আসবে যদি বলে দাও, বা এরকম বলেছো যে নোটস দিতে। নোটসটা আমার পক্ষে এক্ষুনি দেওয়া সম্ভব হচ্ছে না, বা নোটসটা দেওয়াটা আমার পক্ষে পসিবল হয়েই উঠছে না। আমি যদিও চেষ্টা করছি তোমাদের জন্য নোটস বানানোর, তবুও তো তোমরা চেয়েছিলে কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন কেমন হতে পারে সেইটা নিয়ে একটা আলোচনা করতে, বা এই চ্যাপ্টারে কী কী কোয়েশ্চেন হতে পারে সেই নিয়ে একটা আলোচনা করতে। আমি চেষ্টা করছি সেই একটা ভিডিও করে দেওয়ার। তোমরা দেখো, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে বলো, খাতা পেন নিয়ে বসো, আমি যে কোয়েশ্চেনগুলো বলছি কোয়েশ্চেনগুলো লিখে নাও, বই থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা প্রত্যেক দিন লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, আর প্রত্যেকদিন সব থেকে বড় কথা মানে আমি রেগুলারিটি বেশ কিছু জনকে দেখছি যে ভিডিও প্রত্যেকদিন দেখছে, ইভেন আমার জন্য ওয়েট করছে, সেটা একজন হোক, দুজন হোক, 10 জন হোক, আমার জন্য ওয়েট করছে। এটা যে আমার কাছে কত বড় পাওয়া, মানে সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা সময় যখন ছিল, যখন কেউই ভিডিও দেখতো না, সেই সময়টা থেকে আজকে কিছু জন তো অন্তত দেখছে, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। তারপর তো আছোই তোমরা যারা আমাকে কমেন্ট করছো যে দিদি এটার উপর একটা ভিডিও করে দিন, ম্যাম এটার উপর একটা ভিডিও চাই, এই জায়গাটা বুঝতে পারছি না, এটা কি হবে ভালো হয়, এটা বলে দিলে ভালো হয়। যেগুলো মুখে বলে দেওয়া সম্ভব আমি চেষ্টা করছি সেগুলো মুখেই বলে দিতে, যেগুলো সম্ভব নয় সেগুলোকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। তো এই ভিডিওতে যেটা করব সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার আমাদের কি আছে, অর্থনীতির সংজ্ঞা আর বিষয়বস্তু। অর্থনীতির সংজ্ঞাটা তোমাদের চ্যাপ্টার থেকে, তোমাদের সিলেবাস থেকে বাদ পড়ে গেছে। তো তাই জন্য শুধুমাত্র কি রয়েছে, অর্থনীতি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই আলোচনা থেকে অলরেডি আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তোমরা যদি সেই ভিডিও না দেখে দেখো অবশ্যই দেখো। তার কারণ কনসেপ্ট ক্লিয়ার আমাদের খুব বেশি প্রয়োজন। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ছোট প্রশ্নের উত্তর দেওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তুমি শুধুমাত্র ছোট প্রশ্ন মুখস্থ করে চলে গেলে এমসিকিউ এসিকিউ, তাতে কিন্তু উত্তর ভুল হওয়ার চান্স থেকে যায়। কিন্তু তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে এটার জন্য এটা হয়, ইকোনমিক্সে যেটা হয়ে থাকে আমাদেরকে বুঝতে হয় এইটার কারণে এটা হয়, একদম মানে আগে কিছু হয়ে গেছে সেটা সেই অ্যানালিসিস করার পরে আইডিয়া করা হয়েছে এটার জন্য এটা হয়, তো সেইগুলো আমাদের কিন্তু জানতে হবে। তাই জন্য আমাদের ভালো করে ডিটেলসে পড়ে নিতে হবে, তবেই আমরা শর্ট কোয়েশ্চেনগুলো করতে পারবো। তো সেখানে আমাদের প্রথম চ্যাপ্টার থেকে ফার্স্ট কোয়েশ্চেন কি হতে পারে, আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, বা খাতা পেন নিয়ে যদি না বসে থাকো পজ করে দিয়ে খাতা পেন নিয়ে এসে শুরু করো। আবার তোমরা বেশিরভাগই জয়দেব সরকারের বই ব্যবহার করে থাকো, তো সেখানে যেটা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেখানে আমরা দেখব যে বইয়ের পেছন দিকে, মানে চ্যাপ্টারের পেছন দিকে কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে। সেটা বলতে গিয়ে আমাদের একটা সেন্টেন্স করতে হচ্ছে, কিন্তু জেনারেলি তোমাদের কিন্তু 1 নম্বরে এই ধরনের সেন্টেন্সে কোশ্চেন আসে না। আসে কিরকম হয়, তোমাদের বলে দেওয়া হয়েছে এমসিকিউ আসবে, অথবা একটা এমসিকিউ আর একটা এসিকিউ। তো আগে এসিকিউটা যে আসতো সেটা হয় শূন্যস্থান পূরণ, নয় সত্য মিথ্যা, এরকম ভাবে। তো সেই জায়গাতে তোমাদের কিন্তু বইয়ের পেছন থেকে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো থেকে বুঝতে হবে কিরকম কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন দেওয়া ছিল অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে। অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে আমি আগে বুঝিয়েছি। এবার তোমাকে হয়তো বলে দিল যে তুমি তোমার ভাইকে পড়াচ্ছ, তোমার মা বাড়িতে রান্না করছেন, আর হচ্ছে কি বলে তোমার বাবার রেস্টুরেন্ট আছে, তোমার বাবা রেস্টুরেন্টে রান্না করছেন, আর ধরো আরো অন্য কিছু বলে দিল, যেখানে ধরো তুমি পাড়ায় গাছ লাগাচ্ছ, পাড়ার ওই পরিবেশ দিবসে গাছ লাগাচ্ছ, এরকম ধরো 4টি অপশন দিয়ে দিল। সেখান থেকে তোমাকে বুঝতে হবে অর্থনৈতিক কাজ কোনটা। এমসিকিউটা বুঝতে পেরেছো কিরকম এমসিকিউ হবে? তো অর্থনৈতিক কাজ কোনটা হবে, যেখান থেকে টাকা রোজগার হচ্ছে। তোমার বাবা রেস্টুরেন্ট আছে ধরো, সেখানে যখন রান্না করছেন, মায়ের রান্নার বেলা, মা যখন বাড়িতে রান্না করছেন, তখন কিন্তু সেটা অর্থনৈতিক কাজ নয়। কিন্তু তোমার বাবা যখন উপার্জন করার জন্য, টাকা রোজগার করার জন্য রান্না করছেন, সেটা কিন্তু অর্থনৈতিক কাজ। আমি আশা করছি বোঝাতে পারলাম। তো সেইটা এই ধরনের ছোট ছোট প্রশ্ন হতে পারে। আরো কি প্রশ্ন হতে পারে আমরা দেখি। আবার দেখো, বলতে পারে কি অনঅর্থনৈতিক কাজের কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিল যে কোনটা অর্থনৈতিক কাজ, বা কোনো কিছু কাজের উদাহরণ দিয়ে বলে দিল কোনটা অনঅর্থনৈতিক কাজ, সেটাতে টিক করো, বা সেটা খুঁজে বের করো, এরকম ধরনের এমসিকিউ হতে পারে। এবার তোমাকে তারপর বললো, আমাদের কোশ্চেন ছিল অভাব কাকে বলে। ধরো লাইনটা এরকম তুলে দিল যে ড্যাশ হলো
কোন দ্রব্য বা সেবা কার্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তোমার উত্তর কি হবে? অভাব। বুঝতে পেরেছো? তারপরে এবার অর্থনৈতিক দ্রব্য, অনর্থনৈতিক দ্রব্য সেই ক্ষেত্রেও হতে পারে যে পেন পেন্সিল, বই, সূর্যের আলো, কোনটা অর্থনৈতিক দ্রব্য, কোনটা কি বলে অবাধলভ্য দ্রব্য। বা ধরো বললো নদীর জল, সূর্যের আলো, বাতাস আর হচ্ছে মোবাইল, কোনটা অর্থনৈতিক দ্রব্য। তোমার কি হবে? বুঝতে পারছো কোনটা হবে? তোমরা যদি এই জিনিসগুলো না বুঝতে পারো, অবশ্যই আমি বলবো প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওগুলো দেখবে। প্রথম দিকে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। আই বটমে লিঙ্ক কি বলে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিও, নাহলে বুঝতে কিন্তু অসুবিধা। এবার দেখো তারপরে বললো যে পছন্দের সমস্যা। পছন্দের সমস্যা কি? মানে এটা হয়তো তোমাকে পছন্দের সমস্যাটা এরকম ভাবে কাকে পছন্দের সমস্যা বলে আমার মনে হয় না 1 নম্বরে আসতে পারে, তবুও তোমাদের জানা দরকার যে পছন্দের সমস্যা কি। ধরো তোমার কাছে কিছু টাকা আছে, সেটা তুমি প্রথমে কিসের জন্য খরচা করবে? খাওয়ার জন্য খরচা করবে, নাকি যে কি বলে চকলেট কেনার জন্য খরচা করবে? সেটাই হচ্ছে আমরা পছন্দ করতে পারি না চট করে, সেটাই হচ্ছে পছন্দের সমস্যা। সেরকম ধরনের এখান থেকে কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না, আসতেই পারে, না আসারও কিছু নেই। উৎপাদন কাকে বলে? ধ্রুপদী মতে উৎপাদন কাকে বলে? তোমার ধরো পুরো লাইনটাই তুলে দিয়ে একটা জায়গায় শূন্যস্থান পূরণ করতে দিয়ে দিল, বললো যে ধ্রুপদী মতে বা সত্য মিথ্যাও দিতে পারে, সত্য মিথ্যা এইভাবে বললো যে ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ, যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। এটা সত্য না মিথ্যে তোমাকে বলতে হবে, তোমাকে জানতে হবে সংজ্ঞাটা জানলে তুমি সত্য না মিথ্যে বলতে পারবে। তারপরে ধরো বললো রূপান্তর কয় প্রকার, তুমি বলবে 3 প্রকার। তারপরে ধরো বললো একটা কি বলে কি বলে আমাদের ছিল বস্তুগত রূপান্তর, পরিমাণগত রূপান্তর। একটা পরিমাণগত রূপান্তরের উদাহরণ দাও, তুমি একটা উদাহরণ দিতে পারবে। বা একটা গুণগত রূপান্তর দাও, ও রূপান্তরের উদাহরণ দাও, একটা উদাহরণ তুমি দিতে পারবে। অবস্থানগত রূপান্তরের উদাহরণ দাও, তুমি দিতে পারবে। তো সেই রকম ধরনের কোশ্চেন আসতে পারে। তার সঙ্গে কি আসতে পারে? নয়া ধ্রুপদী মতে উৎপাদন কাকে বলে? এখানে কিন্তু নয়া ধ্রুপদী মতে উৎপাদন কাকে বলে সেই সংজ্ঞাটা দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে সত্য মিথ্যা বলতে পারে, অথবা বলে দিল যে ড্যাশ মত অনুযায়ী উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। বুঝতে পেরেছো? বা ড্যাশ হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। এখানে কি উত্তরটা হবে? উৎপাদন। বুঝতে পেরেছো? তারপরে বলছে নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির ড্যাশ পূরণ করার ক্ষমতাকেই পূরণ করার কাজে সাহায্যকারী যে কোনো কাজই হলো উৎপাদন। ড্যাশ, এই ড্যাশে কি হবে? অভাব মোচন যে করতে পারে তাকে বলা হচ্ছে অভাব পূরণ করার যে কাজ হয়, ড্যাশের জায়গায় হবে অভাব। ঠিক আছে? তারপর তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে দিল যে তুমি গান গাইছো নিজের মনে, তুমি ভাইকে পড়াচ্ছ, তুমি কি বলে রাস্তা পরিষ্কার করছো। রাস্তা পরিষ্কার করাটা খারাপ কাজ নয়, কিন্তু আমরা বাড়ির সামনে তো রাস্তা পরিষ্কার করেই থাকি, কিন্তু তুমি রাস্তা পরিষ্কার করো, তোমার পাশের বাড়ির লোকও কিন্তু তার বেনিফিটটা নেয়। তো এই নিয়েও আমরা পরে আলোচনা করবো। আচ্ছা না, তোমাদের মধ্যে সিলেবাস থেকে বাদ পড়েছে। তো যাই হোক, এইগুলোকে কি বলে অর্থনীতিতে সেগুলো জানার ছিল, যাই হোক বাদ পড়ে গেছে, কিছু করার নেই। আমি চেষ্টা করবো কোনো সময় তোমাদের যদি মনে হয় যে এইগুলো জানা দরকার আছে, তোমরা জানতে চাও, আমাকে নিশ্চয়ই জানিও। আমি চেষ্টা করবো অন্য কোনো ভিডিও তোমাদের করে দেওয়া সিলেবাস শেষ করার পরে। ঠিক আছে? তো তারপর এখানে এরকম বলতে পারে, তো সেটা উৎপাদন কোনটা হবে, কোনটাকে উৎপাদন বলবো, সেটাকে তোমাদের খুঁজে বের করতে হবে। তারপরে বলতে পারে উৎপাদনের উপকরণগুলো কি কি, উদাহরণ দাও। বা তারপর বলতে পারে ধরো যে উৎপাদনের কোন উপাদানটি প্রকৃতির দান, বা উৎপাদনের উপকরণগুলির মধ্যে প্রকৃতির দানটা কি, বা এরকম ধরনের প্রশ্ন হতেই পারে। তারপর বলতে পারে যে কোন উপকরণটি উৎপাদনের কোন উপকরণটির কি বলে যোগান নির্দিষ্ট, কোনটা স্থানান্তরযোগ্য, কোন উপকরণটি স্থানান্তরযোগ্য নয়, কোন উপকরণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের নিয়ম মেনে চলে। এগুলো হচ্ছে জমি থেকে প্রশ্ন হতে পারে। এগুলো তোমরা বই খুঁজে বের করবে, অথবা আমি আগে ভিডিও করেছি সেই ভিডিও দেখবে, সেই ভিডিও থেকেও তোমরা বুঝতে পারবে কি হতে পারে। বুঝলে? আচ্ছা, তারপর বলছে ধরো শ্রম কাকে বলে। শ্রম তোমাকে এখানে এক্সাম্পল দিয়ে দিল যে
এই যে আমি আগের এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমি মনের সুখে গান গাইছি, বা ধরো আমি এমন কিছু করছি যেখান থেকে টাকা উপার্জন হচ্ছে না, তো সেই রকম উদাহরণ দিয়ে দিল, দিয়ে বললো একটা উদাহরণ দিল যেটাতে টাকা রোজগার হচ্ছে, আর বাদ বাকি 3টে উদাহরণ দিল যেখানে টাকা রোজগার হচ্ছে না। তো তোমাকে বলতে হবে শ্রম কোনটা, যেখান থেকে টাকা রোজগার হচ্ছে তাকে বলবো শ্রম। ঠিক আছে, তারপর বললো শ্রম কোন উপাদানটি অবিনশ্বর নয়, তোমাকে কি বলতে হবে, শ্রম অবিনশ্বর নয়। ঠিক আছে, তাছাড়াও হতে পারে যে শ্রম পাওয়ার জন্য ড্যাশের উপস্থিতি একান্ত প্রয়োজন, শ্রমিকের উপস্থিতি একান্ত প্রয়োজন, এই ধরনের প্রশ্ন হতে পারে। উৎপাদনের উপকরণগুলির মধ্যে কোনটি সঞ্চয় করে রাখা যায় না, সেটা হবে সঞ্চয়, এই শ্রম। ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন হতে পারে। তারপরে আসছে মূলধন। এই মূলধনের কোশ্চেন কিন্তু প্রচুর বার তোমাদের এসেছে শূন্যস্থান পূরণ হিসেবে। ড্যাশকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলে, ড্যাশকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলে, সেটা হবে কি হচ্ছে মূলধন। তাছাড়াও অন্যভাবে দিতে পারে, এটা কে বলেছিলেন, কোন অর্থনীতিবিদ বা কোন অধ্যাপক বলেছিলেন, সেটা হতে পারে। মূলধন কে তৈরি করে, সেটা হতে পারে। বা বলতে পারে যে মূলধন হচ্ছে প্রকৃতির দান কোন উপকরণটি হতে পারে। আবার মনুষ্য সৃষ্ট উপাদান কোনটি, মনুষ্য সৃষ্ট উপাদান হচ্ছে মূলধন। প্রশ্নটা বুঝতে পারছো যে প্রকৃতির কোন উপাদানটি প্রকৃতির দান, তোমার উত্তর হবে জমি। কোন উপাদানটি মনুষ্য সৃষ্ট, তোমার উত্তর হবে, তোমার কি উত্তর হবে, মূলধন। তারপরে বলতে পারে ভোগ্য দ্রব্য, মূলধনী দ্রব্য। যে ধরো তোমাকে এরকম ভাবে প্রশ্ন করতে পারে যে ভাববাচ্য বলছি, কি সব বইপাল বলছে, বোধমূলক প্রশ্ন কিরকম হতে পারে, বললো যে তুমি ধরো তুমি একটা তুমি বাড়িতে লুচি খাবে বলে ময়দা কিনে নিয়ে এসেছো, তো এই ময়দাটা কোন ধরনের দ্রব্য, তুমি কি বলবে, মূলধনী দ্রব্য না ভোগ্য দ্রব্য, এখানে বুঝতে হবে। তারপর ধরো যে একজন কেক বিক্রেতা ময়দা কিনে নিয়ে গেছে কেক বানাবে বলে, তখন এই ময়দাটা কোন ধরনের দ্রব্য হবে, মূলধনী দ্রব্য নাকি ভোগ্য দ্রব্য, এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি আবার বলছি, এই কোশ্চেনগুলো যদি উত্তর খুঁজে না পাও বই তো ভালো করে পড়বে, এই সঙ্গে কি করতে পারো, আগের ভিডিওগুলো দেখতে পারো, আগের ভিডিওগুলোতে বলে দেওয়া আছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত আমাকে সহ্য করছো তাই জন্য অনেক ধন্যবাদ। আশা করছি তোমাদের উপকার হচ্ছে এই ভিডিওটা, কারণটা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন বলেছিলে যে ম্যাম কি ধরনের প্রশ্ন হবে যদি বলে দেন, তো আমি সেটা চেষ্টা করছি তোমাদেরকে করে দেবার, তো তোমাদের আশা করছি ভালোই লাগছে। তো তারপরে বলতে পারে যে কোন উপকরণটি অতীতের শ্রমের ফল, অতীতের সঞ্চয়ের ফল বা অতীতের শ্রম করে রাখার ফল, উত্তর হবে মূলধন। তারপরে হতে পারে অর্থই কি মূলধন, কোশ্চেনটা আসতে পারে, উত্তর হ্যাঁ কি না, বা অর্থকেই মূলধন বলে, সত্য মিথ্যা কি হবে তোমরা নিশ্চয়ই জানো, তো অর্থ মূলধন নয়, তোমার উত্তর হবে না। তারপরে ধরো বললো অর্থকে মূলধন বলা হয় না কারণ, কেন, এটা এক লাইনের প্রশ্ন, কোশ্চেনটা দেখে মনে হচ্ছে কেন, সেখানে মনে হতে পারে যে বড় প্রশ্ন না, কারণ অর্থের নিজস্ব কোনো কি নেই, উৎপাদন ক্ষমতা নেই, তাই জন্য অর্থের নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নেই বলে অর্থটা মূলধন নয়। ঠিক আছে, নেক্সট আমাদের কি কোশ্চেন হতে পারে, যেটা আমরা একটু বললাম, জমি আর মূলধনের মধ্যে পার্থক্য আসতে পারে, জমি প্রকৃতির দান, মূলধনকে কি বলবো, মূলধন হচ্ছে মনুষ্য সৃষ্ট, তাই তো। তারপরে হতে পারে জমিকে তৈরি করতে হয় না, উৎপাদন ব্যয় নেই, আবার মূলধনকে কি করতে হয়, উৎপাদন করতে হয়, তাই উৎপাদন ব্যয় আছে, বুঝতে পেরেছো। আবার বলতে পারে শ্রম আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য বলো, কখন একজন শ্রমিক উদ্যোক্তা হয়ে যাবে, এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। যে জমির মালিক তার ইনকামটাকে কি বলা হবে, তার আয়কে কি বলা হবে, কোশ্চেন হতে পারে, তার আয়কে খাজনা বলা হয়, এগুলো বইটা পড়বে, বইতে ভালো করে দেওয়া আছে। তারপর ধরো যে শ্রম বিক্রি করছে, আমি ধরো শ্রমিক বা তুমি শ্রমিক, বা আমাদের ইকোনমিক্সে কিন্তু সবাই শ্রমিক, যে কাজ করে সেই শ্রমিক, ঠিক আছে। তো সেখানে সে যেটা পাচ্ছে, শ্রমিক যেটা পায় সেটাকে আমরা কি বলবো। তারপরে মূলধন ধরো যার মূলধন তুমি ব্যবহার করছো, সে যেটা পায় তার আয়টাকে কি বলা হবে, এইগুলো নিয়ে কোশ্চেন উত্তর কিন্তু আছে। বা সংগঠনের আয় কোনটা, সেই নিয়েও সেটাও কোশ্চেন হতে পারে, যে সংগঠনের আয় কোনটি বলে তোমাকে হয়তো অপশন দিয়ে দিল, তো তোমার উত্তর হবে মুনাফা, সংগঠনের আয় হচ্ছে মুনাফা। তারপরে আসছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে পারে। উৎপাদন সম্ভাবনা রেখা দেখতে কেমন,
উৎপাদন সম্ভাবনা রেখা নিম্নমুখী কেন, উৎপাদন সম্ভাবনা রেখা অবতল কেন। তারপরে প্রশ্ন হতে পারে যে উৎপাদন সম্ভাবনা রেখার কোন জায়গাতে সর্বোত্তম উৎপাদন হয়, সেটা হতে পারে। অপরচুনিটি কস্ট কাকে বলে, মানে সুযোগ ব্যয় কাকে বলে, বা উৎপাদন সম্ভাবনা রেখার আরেকটা নাম বলো। তারপর হতে পারে হ্যাঁ এটার পরেও হতে পারে যে রূপান্তরের প্রান্তিক হার কাকে বলে, সেটাও এক লাইনেরই উত্তর, বা এখান থেকে শূন্যস্থান পূরণ হতে পারে। বলতে পারে যে কোন একটি দ্রব্যের উৎপাদন 1 ইউনিট বাড়লে অন্য দ্রব্যের উৎপাদন যত ইউনিট ছাড়তে হয় তাকে বলে ড্যাশ। উত্তর কি হবে? রূপান্তরের প্রান্তিক হার। আচ্ছা, রূপান্তরের প্রান্তিক হার উৎপাদন সম্ভাবনা রেখার জন্য বাড়ে না কমে, সেটা হতে পারে কোশ্চেন। উত্তর তোমরা পাবে, আমি ভিডিও করেছি, সেখান থেকেও দেখতে পারো। উত্তরটা আমি বলেই দিই, বাড়ে। অপরচুনিটি কস্ট কি হয়, মানে সুযোগ ব্যয় ক্রমশ কি হতে থাকে, বাড়তে থাকে না কমতে থাকে। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা কখন সরল রেখা হবে, উৎপাদন সম্ভাবনা রেখা কখন হচ্ছে কি বলে উত্তল হতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। মোটামুটি আমি অনেকগুলো কোশ্চেনই আলোচনা করে দিলাম, তাছাড়াও আমাকে একটু দেখতে দাও আর কিছু কোশ্চেন হয় কিনা। আরো বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে এখানে, আমি নিশ্চয়ই বলবো। তো তোমাদেরকে আমি আরো কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে দেখো তোমরা কিন্তু মানে না পড়া কিছু করো না, যেহেতু তোমাদের সিলেবাসটা কম, আর সিলেবাসটা কমের মধ্যে পরীক্ষা হচ্ছে, তাই জন্য ছেড়ে কিছু দিও না, যতটুকু আছে ততটুকু খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। দেখো পরীক্ষা কিন্তু আগের বছর হয়নি বলে তোমাদের হবে না এটা কিন্তু নয়, ঠিক আছে? তো তোমরা যেটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও কিন্তু মনে হতো পরীক্ষাটা কেন হয়, পরীক্ষাকে দিতেই হবে, পরীক্ষায় কি একমাত্র জায়গা যেখানে আমি আমাকে প্রুভ করতে পারবো? পরীক্ষা ছাড়া কি হতে পারে আমার পরীক্ষার হলে মনে পড়েনি জিনিসটা, তার মানে কি তাই যে আমি জানি না? আমি তো জানি। আমার কি কোয়ালিটি বিচার করা হলো পরীক্ষাতে? এইটা আমাদের ভুল ধারণা, জানো তো? এটা পরবর্তী দিনে আমি শিখেছি বা এখন বুঝতে পারি এটা ভুল ধারণা। পরীক্ষা হলো তোমার কাছে একটা সুযোগ, তুমি কতটা ভালো হতে পারো, তুমি কতটা নিজেকে প্রুফ করতে পারো। পরীক্ষাকে তোমরা কি বলো, ভয় না পেয়ে পরীক্ষাকে স্বাগত জানাও, যে হ্যাঁ আমি পরীক্ষা দিতে রাজি, আমার পরীক্ষা হলে তবেই না আমি লোককে দেখাতে পারবো যে আমি পেরেছি। আজকে তুমি ভাবো যে আমি যদিও এটার পক্ষপাতী, আমি বলতে চাই না, তবুও লোকজন যেটা বলছে, কি বলছে যে হ্যাঁ 2020 সালে ওরা তো পরীক্ষাই দেয়নি, পাশ করে গেছে। 2021 সালে 2021 সালে ওরা তো পরীক্ষাই দেয়নি, পাশ করে গেছে। বা 20 সালেরও অনেকগুলো পরীক্ষা হয়নি, পরীক্ষা না দিয়ে পাশ করেছে, ওরা আবার কি জানে। এই যে লোকের মন্তব্য করা, এটা আমার মনে হয় না, তোমাদের মনে হয় না যে আটকাতে হবে? কেন বলবে কথাটা? তোমার সুযোগ, তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করো। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম আমরা তো পড়াশোনাই করি না, পরীক্ষা আবার কি দেবো? এটা না, পড়াশোনাটাকে ভালোবাসো। পড়াশোনায় ভালোবাসবে কিভাবে? যে দেখো রেজাল্ট ভালো হলে কার ভালো লাগে, একবার এইটুকুটা ভেবে দেখো। তোমার ফ্যামিলি, তোমার বাবা মা, তোমার টিচারের। তো আমরা তো সেটাই চাই না সবসময়, নিজের ভালো লাগা। পরীক্ষার রেজাল্ট ভালো হলে আমার ভালো লাগবে, তাই পড়তে তো আমাদের হবেই। তো যাই হোক, আমি পরে একটা ভিডিও করবোই বলেছি, যে আমরা পড়বো করেই সারাদিন কেটে যায়, পড়তে বসা আর হয়ে ওঠে না, বা আমাদের পড়তে ইচ্ছেটা করে না। সেই নিয়ে কয়েকটা আলোচনা নিশ্চয়ই করব, তোমাদের আশা করছি তোমাদের বেনিফিট হবে। অ্যাকচুয়ালি আমারও কখনো কখনো পড়তে ইচ্ছে করেনি, বা তোমাদের মতো যখন ছিলাম তখনও বেশ কয়েকটা সময় যে ভাল লাগছে না, ওদের ছেড়ে দিয়েছি। কিন্তু সেই জায়গাগুলো আমার করা উচিত হয়নি, এখন সেটা রিয়েলাইজ করি। তো সেই রিয়েলাইজেশনটা আমাদের কি হয়, আমাদের বাবা মারা কি বলে, এখন বুঝতে পারছিস না, বড় হ বুঝতে পারবি, তখন বুঝবি যে এখন না পড়ে তোর কি ক্ষতিটা হচ্ছে। এইটা বাবা মারা সেই জায়গায় পৌঁছে গেছে বলেই বলতে পারে। তো আমরা তো, বা আমিও তোমাদেরকে এই কথাটা আমিও বলে থাকি স্টুডেন্টদেরকে অনেক ক্ষেত্রে। কিন্তু এটা থেকেও ব্যাপারটা হলো যে তোমাদের পড়াশোনাতে তোমরা কি করলে মনে হবে যে হ্যাঁ আমি পড়তে বসি, তোমাদের কি ধরনের অ্যাক্টিভিটি থাকলে মনে হবে আমাদের পড়াশোনা করা উচিত, সেই নিয়ে একটা ভিডিও করবো আশা করছি না, করবোই। তোমরা আমাকে সেটা বলেওছেন, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, তাই জন্য সেই নিয়ে ভিডিও করবো। চলো আমরা যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা ফিরে আসি। যে কোয়েশ্চেন ছিল, যেটা বলছিলাম, উৎপাদন সম্ভাবনা রেখা কখন ডান দিকে শিফট করবে, উৎপাদন সম্ভাবনা রেখা কখন বাঁ দিকে শিফট করবে?
মানে শিফট করবে বলতে স্থানান্তর হবে। আর উৎপাদন সম্ভাবনা রেখায় আমি যদি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো উৎপাদন করতে চাই, তাহলে কোন ধরনের আমাদের কি পরিবর্তন করতে হবে, এই ধরনের প্রশ্ন হতে পারে। কিন্তু ডান দিকে কখন স্থান পরিবর্তন করবে, বাঁ দিকে কখন স্থান পরিবর্তন করবে, কখন আমি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরেও উৎপাদন করতে পারবো, এই নিয়ে কিন্তু আলোচনা আছে। তোমরা, আমি বারবার বলছি যে আগের ভিডিও দেখতে, তোমরা যদি ভিডিও নাও দেখতে পারো, তোমাদের বইটা ভালো করে পড়ো, সেই বইতে কিন্তু ভালো করে উত্তর দেওয়া আছে। এছাড়াও আমি ভেতর থেকে আরো কয়েকটা কোশ্চেন পেয়েছি, সেগুলো তোমাদেরকে বলতে পারি। যে ধরো বললো যে ডাক্তার, আইনজীবী, শিক্ষক, পরিবহন কর্মী, পেশাদার খেলোয়াড়, এরা তো বস্তু তৈরি করে না, তাহলে কি এরা উৎপাদন করছে? এরা উৎপাদন করে। এরকম ধরনের বলে দিল যে একজন উকিল উৎপাদন করে, তুমি কি বলবে, সত্য না মিথ্যা? উত্তরটা হবে সত্য। তার কারণ উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না কি বস্তু উৎপাদন করছে, কিন্তু তার সেবা দিয়ে, তার পরিষেবা দিয়ে কি করছে, একটা লোকের ভালো করছে। তো সেই রকম ক্ষেত্রে এটাকেও আমরা উৎপাদন বলবো। তো এরকম আরো আছে কোশ্চেন, যেমন ধরো বলে দেওয়া হলো সূর্যের আলো, এটা কি উৎপাদনের উপকরণের মধ্যে সূর্যের আলোটাকে কি ধরা হবে, জমি, শ্রম, মূলধন, সংগঠন? তোমার উত্তর কি হবে? জমি। কারণ সূর্যের আলোটা আমরা কি থেকে পাচ্ছি? প্রকৃতি থেকে পাচ্ছি। তাছাড়াও আরো হতে পারে যে শ্রম শক্তির যোগান কে দেয়? উত্তর হবে শ্রমিক। বুঝতে পেরেছো কি বলছি? বা কোশ্চেনটা এমন হতে পারে যে একটা দ্রব্য পেতে গেলে অন্য একটা দ্রব্য যতটা ছাড়তে হয় সেটাকে কি বলা হয়? তোমার উত্তর হবে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। এই ধরনের কোশ্চেন তাকে ড্যাশ বলা হয়, এই ড্যাশের জায়গায় কি হয়ে যাবে? সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, তোমরা বাংলায় লিখবে সুযোগ ব্যয়। এই ধরনের ছোটখাটো প্রশ্ন, শূন্যস্থান পূরণ বলো, এমসিকিউ আমি আলোচনা, মানে কি ধরনের এমসিকিউ আসতে পারে সেই নিয়ে একটা তোমাদের ধারণা দিলাম। সিলেবাস এইটুকুই আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে, তাই ছোট্ট, খুব বেশি কোশ্চেন হওয়ার চান্স নেই। তবে আমি বলবো যে যেহেতু সিলেবাসটা কমে গেছে তোমাদের, তাই জন্য যতটুকু আছে ততটুকু মন দিয়ে খুঁটিয়ে পড়ো। আগের বছর পরীক্ষা হয়নি বলে তোমরা ধারণা করে বসে থেকো না যে তোমাদেরও পরীক্ষা হবে না। আগের বছর কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন পরীক্ষাটা হোক, তো সেটা কোনোভাবে নেওয়া মানে পসিবল হয়ে ওঠেনি। এই বছর কিন্তু আমার মনে হয় না তোমাদেরকে ছাড়া হবে, আর এটা ছাড়াটা উচিতও নয়। তার কারণটা দেখো, তোমরাই তো পিছিয়ে পড়বে, তাই না? বছর পর বছর যদি তোমাদের পরীক্ষা না হয়, তোমাদের ভবিষ্যৎ কি হবে? তোমরা তো অনেক কিছুই না জানা থেকে যাবে না পরীক্ষা। তোমরা যারা পরীক্ষা দিতে ভয় পাও, আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি তোমাদেরকে বলে দেবো। আরো কি হতে পারে? ধরো বললো যে উৎপাদনের যেটুকু অংশ ভোগ হয় না সেটুকুকে কি বলে? তোমরা বলো, উৎপাদনে যেটুকু আমরা ভোগ করার পরে যেটুকু বাকি থাকছে তাকে কি বলবো? সঞ্চয়। এই সঞ্চয়টাই কি? তারপরে বলতে পারে যে মূলধন কি থেকে তৈরি হয়? মূলধন তৈরি হয় সঞ্চয় থেকে। তারপর বলতে পারে এমন একটা দ্রব্যের নাম বলো যেটা কিনা মূলধনী দ্রব্য হতে পারে, আবার ভোগ্য দ্রব্যও হতে পারে। তোমাদের সেরকম উদাহরণ খুঁজতে হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। ধান কি হচ্ছে? ধান তুমি খাচ্ছ, আমরাও খাই। ধান খাই না, চাল করে ভাত করে খাই, চাল বানিয়ে তারপরে ভাত রান্না করে তারপরে খাই। যাই হোক, ধানটা তো খাওয়ার কাজে লাগছে, ভোগ্য দ্রব্য। আবার কি হতে পারে বলো? আবার ওই ধান, কিছুটা ধান যেটা বেঁচে গেল, ধরো আমরা খেলাম না সারা বছরে, কিছুটা বেঁচে গেল, সেটা কি করব? সেটা পরের বছর ধান প্রোডাকশন করবো বলে মাঠে ছড়িয়ে দেবো। তো সেই ধানগুলো কি হয়ে যাবে? মূলধনী দ্রব্য। বুঝতে পেরেছো? তো এই ধরনের প্রশ্ন কিন্তু টুকটাক প্রশ্ন আসতে পারে। এই ভিডিও আশা করছি তোমাদের অনেকটাই হেল্প করলো। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও তোমরা কি করতে পারো, ডেসক্রিপশন বক্সে আরো কি দেওয়া আছে? হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু যেখানে হোক জয়েন করতে পারো, সঙ্গে আমাকে জানাতে পারো। তোমার যদি কোনো কোশ্চেন আটকে যায় আমি চেষ্টা করবো সলভ করে দেবার, তবে সঙ্গে সঙ্গে হয়তো পারি না, 2-4 দিনের মধ্যেই আমি উত্তর দিয়ে দিই। যদি কোনো সময় হয় যে আমি উত্তর দিইনি, মেসেজটা সিনও হয়নি বা সিন করে উত্তর দিইনি, তোমরা আমাকে আবার মেসেজ করো, আমি কিচ্ছু মনে করি না। তার কারণটা দেখো, আমি অনেক ক্ষেত্রে হয়তো ব্যস্ত থাকি, মেসেজটা সিন হয়ে গেছে, আমি ভাবলাম যে উত্তরটা দিয়ে দেবো, হয়তো সেই সময় দিয়ে উঠতে পারলাম না, তারপরে হয়তো মাথা থেকেই বেরিয়ে গেল। তাই তোমরা আবার প্রশ্নটা করো, কিছু মনে করো না, আমি উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আজকে বাই।